প্রিয় দর্শক শ্রোতা এবং দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, মানবাধিকার কর্মী, গণতন্ত্রকামী মানুষ এবং যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, সবাইকে ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, আজ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোন দেশ অর্থনৈতিকভাবে কতটুকু সক্ষমতা রয়েছে, কোন দেশ অর্থনৈতিকভাবে কতটুকু স্বাবলম্বী, এই বিষয়টি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়, তাহলে ওই দেশের বাজেট সম্পর্কে আলোচনা করলে, ব্যাখ্যা বিশ্লেষণ করলে ওই দেশের অর্থনীতি সম্পর্কে একটি ধারণা চলে আসে। আজ আমরা বাংলাদেশের 2024-25 অর্থ বছরের যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটটি নিয়ে একটু আলোচনা করব। আলোচনার মাধ্যমে আমরা দেখব কিভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা যায়। যদি সেটি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না হয়ে অন্য ক্রিটিসিজমও ধরে নেওয়া যায়, তাতেও আমাদের কোনো দোষ নেই। এই বাজেট নিয়ে আলোচনা করতে যে প্রথমেই আমি একটি সামারি আপনাদের সামনে উপস্থাপন করি। সেটি হচ্ছে 2024-25 সালের যে বাজেটটি, এই বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যেখানে রাজস্ব থেকে আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। বাকি ঘাটতি বাজেট দেখানো হয়েছে 2,56,000 কোটি টাকা। এই যে ঘাটতি বাজেট 2,56,000 কোটি টাকা, এই টাকাগুলো সরকার বিদেশ থেকে এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সংগঠন থেকে, ব্যক্তি থেকে ঋণ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এডিপি অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচির যেই লক্ষ্যমাত্রা, সেটি নির্ধারণ করা হয়েছে, সেখানে ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে 2,65,000 কোটি টাকা এবং জিডিপির প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে 6.75%। করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে 3,50,000 টাকা। 3,50,000 টাকার পরবর্তী 1 লক্ষ টাকার জন্য দিতে হবে 5% আয়কর, পরবর্তী 3 লক্ষ টাকার জন্য দিতে হবে 10% আয়কর, পরবর্তী 4 লক্ষ টাকার জন্য দিতে হবে 15% আয়কর, পরবর্তী 5 লক্ষ টাকার জন্য দিতে হবে 20% আয়কর এবং 5 লক্ষ টাকার উপরে যদি কারো ইনকাম থাকে, আয়কর মুক্ত যে ইনকাম রয়েছে সেটি বাদ দিয়ে, সেক্ষেত্রে সরকারকে দিতে হবে 25% আয়কর। এটি একটি সামারি। সবচাইতে বড় যে বিষয়টি এই বাজেটের মাধ্যমে উঠে এসেছে, সেটি একটি চাঞ্চল্যকর বিষয়। ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে পরিবর্তন করার একটি প্রক্রিয়া। এটি কি দুর্নীতিকে উৎসাহ দেয়, নাকি দুর্নীতিকে বাধাগ্রস্ত করে, নাকি এটি দুর্নীতির অন্তরায় হিসেবে স্বীকৃতি লাভ করে? এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা। কোন দেশ যখন পরিচালনা করতে যে দুর্নীতিগ্রস্ত লোকের সংখ্যা বেশি হয়ে যায়, সেই দেশ অর্থনীতিতে অবশ্যই বাধাগ্রস্ত হবে। এটা একদম সাধারণ একটি ধারণা। যে বাজেট পেশ করা হয়েছে, বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমান বাংলাদেশের বেকার মানুষের সংখ্যা 25 লাখের ঊর্ধ্বে এবং যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, সেই সংখ্যাটিও কম নয়। অর্থাৎ যেখানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টি করা সবচাইতে জরুরি, সেখানে আমরা দেখতে পাই এই বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা, সেটা হোক রাজনীতিবিদ, হোক রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা, হোক কোনো ব্যবসায়ী, এরা বাংলাদেশ থেকে যত টাকা বিদেশে পাচার করে, ওই টাকা দিয়ে একটি দেশের 1 বছরের বাজেট হয়। এটি অবশ্যই আপনারা জানেন যে কত টাকা বাংলাদেশ থেকে দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। তাহলে এই যে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার একটি প্রবণতা, আমি ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার বিপক্ষে নই, আমি সেই ব্ল্যাক মানির বিপক্ষে। অর্থাৎ গত বছর এই ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার সুযোগ গভর্নমেন্ট দিয়েছিল। কোন খাত থেকে, কোন প্রফেশন থেকে এই ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার জন্য বেশি আবেদন এসেছিল, কোন খাত থেকে ব্ল্যাক মানি হোয়াইট মানি করার জন্য বেশি টাকা এসেছিল, এটি যদি গভর্নমেন্ট প্রকাশ নাও করে, তাহলে গভর্নমেন্ট কিন্তু এই বিষয়টি জানে। আমার এখানে প্রশ্ন হলো, তাহলে যাদেরকে আপনি ব্ল্যাক মানি হোয়াইট মানি করার সুযোগ দিলেন, তাদেরকে আপনি সুযোগ দিয়েছেন ওকে টান, কিন্তু পরবর্তীতে যেন ব্ল্যাক মানিটাই না আসে, এই ক্ষেত্রে আপনি কতটুকু গুরুত্ব দিয়েছেন, এই ক্ষেত্রে আপনার পর্যালোচনা কি ছিল এবং তাদের ক্ষেত্রে আপনি কি ভূমিকা পালন করেছেন, এখানেই কিন্তু প্রশ্ন থেকে যায়। আমি আবার বলছি, অর্থনৈতিক সক্ষমতা দেখাতে হলে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করতে হবে, এটি আমাদের যে কোনো একজন আলোচক বলেছেন।
যে এখানে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্নভাবে আমরা ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করে থাকি, অর্থাৎ যেন টাকাগুলো বিদেশে চলে না যায়। আমার কথা হলো, একটি ফেসবুকে যখন স্ট্যাটাস দেওয়া হয় সরকারের বিরুদ্ধে, কোনো নাগরিক দেশের বিরুদ্ধে, কত দ্রুত আমরা, আমাদের দেশের সক্ষমতা কত উচ্চতর, আমাদের দেশের সিআইডি ব্যবস্থা কত উচ্চতর, সাথে সাথেই কিন্তু আমরা তাকে ধরে ফেলতে পারি। তাহলে এই যে যারা ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করছে তাদেরকে আপনি ছেড়ে দিলেন, ওকে, একটি সুযোগ তাদেরকে দিয়ে দিলেন, 1 বছর দিলেন, 2 বছর দিলেন, কিন্তু এটি অন্তত দেখা দরকার যে এই ব্ল্যাক মানিগুলো কিভাবে আসে, কোথা থেকে আসে। এই ব্ল্যাক মানির বিরুদ্ধে আমার কথা, অর্থাৎ আমি কালো টাকা সাদা করার বিপক্ষে নই, কিন্তু এই কালো টাকার বিপক্ষে আমার অবস্থান। আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি এবং আপনাদেরকে আমিও বলতে চাই, এই দুর্নীতির বিরুদ্ধেই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। অর্থাৎ যেই দেশের 1 বছরের বাজেট সমান টাকা বিদেশে পাচার হয়, যেই দেশের 1 বছরের বাজেট সমপরিমাণ অর্থ ওই দেশের মুষ্টিময় কিছু লোক তারা কুক্ষিগত করে, ব্ল্যাক মানি হিসেবে তারা সেটাকে তাদের আয়কর বিবরণীতে প্রদর্শন করে না, সেই দেশে দুর্নীতি হতে পারে একমাত্র উন্নয়নের বাধা। মানবাধিকার নিশ্চিত করুন, দুর্নীতিকে না বলুন। আবার আমি শেষ করছি এখানেই, ব্ল্যাক মানি হোয়াইট মানি করার বিপক্ষে আমি নই। 1 বছর সুযোগ দেওয়া হোক, 2 বছর সুযোগ দেওয়া হোক, কিন্তু এই ব্ল্যাক মানিগুলো কোথা থেকে আসে, কোন সোর্স থেকে আসে, কোন প্রফেশনের মানুষ খুব বেশি এই ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে পরিবর্তন করার প্রচেষ্টা চালায়, ওই জায়গাটা দেখুন, ওই জায়গাগুলো খুঁজে বের করুন। পরবর্তীতে যেন কোনো ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করতে না হয়, সাধারণ মানুষ যেন তারা তাদের ন্যায্য অধিকার পায়। মুষ্টিময়